বহুদিন চুপ থেকে এবার গণভোট বাস্তবায়নে কঠিন অ্যাকশনে গেল ডক্টর ইউনূস। মানে আমি জানলামই না, আপনি বললেন তোমার চাকরি নেই। এখন যে কোথায় উঠবো, কোথায় থাকবো, হল তো নাই। এখন কোথায় থাকবো? সারা জীবন তো হলে ছিলাম, হোস্টেলে ছিলাম, তো এখন কোথায় থাকবো? এই নিয়ে আমি আবার ঢাকা শহরে আসলাম। এসে ওই যে আমার বিয়ে তো আর হলো না। তারপরে আমি একদিন 32 নম্বরের সামনে হাঁটতেছি। আমার এখনকার মাননীয় প্রধান তখন বিরোধী লোকনাথ ছিল, তার এপিএসের নাম ছিল আলাউদ্দিন নাসিম স্যার, উনি এখন এমপি। উনি বললো তোমরা আসো না কেন, চাকরি নাই, কী হয়েছে, তোমরা বিরোধী লোকের দেখা করো। আমরা অলওয়েজ রেডি, বর্ন রেডি। এক্ষুনি ইলেকশন করুন, বিপুল ব্যবধানে অনেক মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি ক্যান্ডিডেট জিত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর পৈশাচিক হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন র্যাব কর্মকর্তা নায়েব সুবেদার আব্দুল মোতালেব। হামলাকারীরা প্রথমে তার সরকারি অস্ত্র ছিনিয়ে নিয়ে পায়ে গুলি করে, পরে তিনি মাটিতে লুটিয়ে পড়লে লাঠি, রড ও কাঠ দিয়ে পিটিয়ে ঘটনাস্থলে হত্যা করা হয়। আগামী দিনে গণ অভ্যুত্থান হবে না। আগামী দিনে যদি হয় সেটা হবে গণবিপ্লব। আগামী দিনে যদি আবার রক্ত ঝরে, আগামী দিনে যদি আবার আমাদেরকে রাজপথে দাঁড়িয়ে দুহাত প্রসারিত করে বক্তব্য রাখতে হয়, তাহলে সেই বক্তব্য হবে নতুন সংবিধানের, সেই স্লোগান হবে, লড়াই হবে নতুন বাংলাদেশ গড়ার, এবং সেই বাংলাদেশ হবে বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে নয়। অতীতে যে ভুল হয়েছে, আগামী দিনে সেই ভুল আমাদের পরবর্তী প্রজন্ম করবে না। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া সংবাদে স্বাগত। দর্শক, বহুদিন চুপ থাকার পর গণভোট বাস্তবায়নে কঠিন অ্যাকশনে গেল ডক্টর ইউনূস। ডিবি প্রধান হারুনের চাকরি চলে যাওয়ার পর কোথায় দেখা করলো? র্যাবের অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, অতঃপর পিটিয়ে হত্যা। আবারও রাজপথ প্রকম্পিত হয়ে উঠেছে। প্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল এবং সংবাদ শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের সংবাদ কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সংবাদের বাকি অংশ দেখতে আমরা সরাসরি চলে যাই স্ক্রিনের পর্দায়। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে একটাই প্রশ্ন সবার মুখে মুখে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি আর চুপ থাকবেন? নির্বাচনের পর থেকে তিনি গণভোট নিয়ে একটাও কথা বলেননি, অথচ এই গণভোট তারই দেওয়া, তারই স্বাক্ষরে জারি হওয়া প্রেসিডেন্সিয়াল অর্ডারে এই গণভোট হয়েছিল। কোটি কোটি মানুষ ভোট দিয়েছিলেন। 65 থেকে 70% মানুষ বলেছিলেন হ্যাঁ, আমরা সংবিধান সংস্কার চাই। আর আজকে সেই রায়কে আইনি প্যাঁচে ফেলে ধীরে ধীরে কবর দেওয়ার চেষ্টা হচ্ছে। বিএনপি শপথ নেয়নি, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন বলছেন হলে হতে পারে, আর ডক্টর ইউনূস তিনি নীরব। কিন্তু এই নীরবতা কি আসলে দুর্বলতা, নাকি এর পেছনে অন্য কোনো হিসাব আছে? আজকে আমরা সেই প্রশ্নের গভীরে যাব। 2025 সালের শেষ দিকে যখন ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল, তখন একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হলো। শুধু নির্বাচন নয়, একই দিনে একটা গণভোটও হবে। জনগণকে সরাসরি জিজ্ঞেস করা হবে তারা কি জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় সংবিধান সংস্কার চান। একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি হলো। সেই অর্ডারে স্পষ্ট লেখা ছিল, গণভোটে যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ হ্যাঁ বলেন, তাহলে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। সেই পরিষদ সংবিধান বদলানোর কাজ করবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে। এটা ছিল ডক্টর ইউনূসের নিজের দেওয়া কাঠামো, জনগণের কাছে তার করা অঙ্গীকার। নভেম্বরে নির্বাচন হলো, গণভোটও হলো, ফলাফল এলো প্রায় 65 থেকে 70% মানুষ সংবিধান সংস্কারের পক্ষে রায় দিলেন। কোটি কোটি মানুষ ভোট কেন্দ্রে গিয়ে বললেন হ্যাঁ, আমরা পরিবর্তন চাই, আমরা নতুন বাংলাদেশ চাই, আমরা জুলাই অভ্যুত্থানের রক্তের দাম পরিশোধ করতে চাই একটা নতুন সংবিধান দিয়ে। সেই রায়কে সম্মান জানানোর দায়িত্ব যাদের ওপর পড়ল, তারা কি করল? বিএনপি সংসদ সদস্য হিসাবে শপথ নিল, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিল না। একই দিনে দুটো শপথ নেওয়ার কথা ছিল, একটা নিল আরেকটা নিল না। আর এই না নেওয়ার কারণ হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ সংসদ ভবনে দাঁড়িয়ে বললেন, আমরা কেউ সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসাবে নির্বাচিত হইনি, সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি, সাংবিধানিক ও আইনি বিধান না থাকায় আমরা আপাতত এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছি না। শপথ নেবেন কিনা জিজ্ঞেস করলে উত্তর দিলেন, এতগুলো হয় এর পরে হলে হতে পারে। এই হলে হতে পারে, এই 5টি শব্দ আসলে পুরো বিএনপির অবস্থান বলে দেয়। তারা সরাসরি বলছে না গণভোট মানব না, কিন্তু কাজেও মানছে না। আইনি জটিলতার আড়ালে পুরো বিষয়টাকে ঝুলিয়ে রাখছে। এই কৌশলটা পুরনো, এই কৌশলটা বাংলাদেশের রাজনীতিতে বহুবার দেখা গেছে। প্রতিশ্রুতি দাও, ক্ষমতায় আসো, তারপর ধীরে ধীরে সেই প্রতিশ্রুতি ভুলিয়ে দাও। কিন্তু এবার একটু পার্থক্য আছে, কারণ এবার যে প্রতিশ্রুতি ভাঙা হচ্ছে সেটা শুধু বিএনপির প্রতিশ্রুতি নয়, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসেরও প্রতিশ্রুতি। এবং এই প্রতিশ্রুতি যদি ভেঙে যায়, তাহলে সবচেয়ে বড় অপমান হবে ডক্টর ইউনূসের নিজের। একটু ভাবুন, ডক্টর ইউনূস কে? তিনি শুধু একজন বাংলাদেশি নেতা নন, তিনি একজন নোবেল জয়ী। তার পরিচয় আন্তর্জাতিক। বিশ্বের শত শত বিশ্ববিদ্যালয়ে তার নাম পড়ানো হয়। দারিদ্র্য বিমোচন ও মাইক্রো ফাইন্যান্সে তার অবদান নিয়ে গবেষণা হয়। তিনি
তিনি যখন অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছিলেন, বিশ্বের অনেক দেশ, আন্তর্জাতিক সংস্থা, পশ্চিমা গণমাধ্যম তাকে একজন সৎ ও নিরপেক্ষ নেতা হিসেবে দেখেছিল। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন গণতান্ত্রিক সংস্কার হবে, গণমতের রায় মানা হবে, একটা নতুন বাংলাদেশ গড়া হবে। সেই প্রতিশ্রুতি যদি ভেঙে যায়, তাহলে আন্তর্জাতিক মহলে তার ভাবমূর্তিতে কি হবে? তাকে কি বলা হবে না যে তিনি একটা গণমত করিয়ে মানুষের আশা দিয়েছিলেন, আর তারপর সেই আশা পূরণ না করেই সরে গেছেন? ইতিহাস কি তার প্রতি সদয় থাকবে? এই প্রশ্নগুলো ডক্টর ইউনূস নিজেও জানেন, এবং এই প্রশ্নগুলোর ভার তাকে বহন করতে হচ্ছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ডক্টর ইউনূস যদি অ্যাকশনে যান, তাহলে তার হাতে কি কি অস্ত্র আছে? কিভাবে তিনি গণমতের রায় বাস্তবায়নের জন্য চাপ তৈরি করতে পারেন? প্রথমত, আন্তর্জাতিক মঞ্চ। ডক্টর ইউনূসের সবচেয়ে বড় শক্তি তার আন্তর্জাতিক নেটওয়ার্ক। জাতিসংঘ, বিশ্বব্যাংক, IMF, ইউরোপীয় ইউনিয়ন, এই সংস্থাগুলোর শীর্ষ নেতাদের সাথে তার সরাসরি যোগাযোগ আছে। আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে ইউরোপের রাষ্ট্রপ্রধান অনেকেই তাকে ব্যক্তিগতভাবে চেনেন, সম্মান করেন। তিনি যদি এই মঞ্চ ব্যবহার করেন, যদি বলেন বাংলাদেশে গণমতের রায় উপেক্ষা করা হচ্ছে, তাহলে আন্তর্জাতিক চাপ অনেক বড় হয়ে যাবে। বিএনপির জন্য বিদেশি সহায়তা ও বিনিয়োগ আটকে যেতে পারে। পশ্চিমা দেশগুলো গণতান্ত্রিক সংস্কারের প্রশ্নে শর্ত জুড়ে দিতে পারে। IMF এর ঋণ, বিশ্বব্যাংকের প্রকল্প, এগুলো গণতান্ত্রিক অগ্রগতির সাথে শর্তযুক্ত করা যেতে পারে।